আসসালামু আলাইকুম। শাওমি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমাদের অনফিল্ডের টিম মেম্বাররা আমার কাছে একটা কোয়েশ্চেন করেছেন যে সাকিব আল হাসান বড় সুপারস্টার নাকি হামজা চৌধুরী বড় সুপারস্টার, এই ব্যাপার নিয়ে একটা ভিডিও কন্টেন্ট করার জন্য। আমার কাছে মনে হয় যে এই প্রসঙ্গটাই আসলে একটা ফাও প্রসঙ্গ এবং এই প্রসঙ্গটার আসলে কোনো ভিত্তি নেই, একটা গ্যাঞ্জাম লাগানো প্রসঙ্গ। কারণটা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কনটেক্সটে কিংবা আমাদের বাংলাদেশের ব্র্যান্ড ইমেজের কনটেক্সটে আমাদের সবচেয়ে বড় সুপারস্টারটার নাম সাকিব আল হাসানি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিংবা আপনি যদি বলেন যে বিশ্ব ক্রীড়াঙ্গনের কনটেক্সটেও সেটাও সাকিব আল হাসানি, সেটা হামজা চৌধুরী না। এটা আমি কেন বলছি, আমি একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে, দেখেন, আমাদের বাংলাদেশের নামটা, আমাদের বাংলাদেশের আইডেন্টিটিটা ক্রীড়াঙ্গনে কার নাম ধরে উচ্চারিত হয়? সেটা সাকিব আল হাসানের নাম ধরেই উচ্চারিত হয়। কারণ সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা ক্রিকেটের গণ্ডিটাকে ছাপিয়ে সেটা আমাদের দেশের আইডেন্টিটিটাও অনেকাংশে সাকিব আল হাসানকে দিয়েই নির্ধারিত হয়। হামজা চৌধুরী এখনও লাল সবুজের জার্সিতে কোনো ম্যাচই খেলেন নাই। বাংলাদেশের আইডেন্টিটিটা হামজা চৌধুরীকে দিয়ে নির্ধারিত হয় না। হ্যাঁ, ফুটবলের মার্কেটটা অনেক বড়, ফুটবল একটা গ্লোবাল গেম। ক্রিকেট কখনো গ্লোবাল গেম হতে পারে না, এটা আমার কাছে মনেও হয় না যে ক্রিকেট কখনো গ্লোবাল গেম হতে পারবে। বিশ্ব ক্রীড়াঙ্গনের পার্সপেক্টিভে হামজা চৌধুরী বড় সুপারস্টার, বাট হামজা চৌধুরীকে দিয়ে বাংলাদেশের আইডেন্টিটি জাস্টিফাইড হয় না, একটা নেশনের আইডেন্টিটি জাস্টিফাইড হয় না। হামজা চৌধুরী সবেমাত্র বাংলাদেশের ফুটবলে জয়েন করেছেন। হ্যাঁ, এখন হামজা চৌধুরী যদি এখন বাংলাদেশের ফুটবলের স্ট্যান্ডার্ডটাকে আপলিফট করেন, হামজা চৌধুরীর কারণে ফুটবল নেশন হিসেবে বাংলাদেশের নামটা বহির্বিশ্বের মানুষ জানে, কিংবা এই ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের ইমেজটাকে যদি হামজা চৌধুরী অদূর ভবিষ্যতে ক্যারি করাতে পারেন, দেন সেই নামটা সেই জায়গাটা উচ্চারিত হতে পারে। বাট আপনি যদি চিন্তা করেন যে গেল 16-17 বছর ধরে, কিংবা আমি যদি বলি যে সাকিব আল হাসান গ্লোবাল সুপারস্টার হয়েছেন 14 বছর ধরে, এই গেল 14 বছর ধরে বাংলাদেশ নামটার সমার্থক কিন্তু সাকিব আল হাসান। মানে বাংলাদেশের আইডেন্টিটিটা ক্রিয়েট হয় সাকিব আল হাসানকে দিয়ে। সো আলটিমেটলি আপনি একটা বিষয় চিন্তা করেন যে সাকিব আল হাসানরা যখন বাংলাদেশের পক্ষে ক্রিকেট খেলতে এসেছেন, তখন বাংলাদেশের ক্রিকেটটাই আসলে এস্টাবলিশ ছিল না। সাকিব যেটা করেছেন, বাংলাদেশের ক্রিকেটটাকে এস্টাবলিশ করিয়েছেন। এবং আফটার দ্যাট আপনি একদম আর্ট, কালচার, স্পোর্টস সকল অঙ্গন যদি বলেন, আমি বলছি আর্ট, কালচার, স্পোর্টস সকল অঙ্গনে সাকিব আল হাসান বাংলাদেশের ইমেজটাকে সবার চাইতে উঁচুতে ধরে রেখেছেন। এবং যেটা বলছিলাম যে বাংলাদেশের আইডেন্টিটিটা অনেকাংশে জাস্টিফাইড হয় সাকিব আল হাসানকে দ্বারা। এখন হামজা চৌধুরীরও অনেক বড় আইডেন্টিটি আছে, সেটা গ্লোবাল ফুটবলের পার্সপেক্টিভ, এবং নট সেটা হামজা চৌধুরীর আইডেন্টিটি বাংলাদেশের আইডেন্টিটি ক্রিয়েট করেছে। হামজা চৌধুরীর আইডেন্টিটিটা হয়তো বা তার তিনি যেই ক্লাবটায় খেলেন, তিনি ওই জায়গাটায় ওই কমিউনিটির মধ্যে, এটা একটা আইডেন্টিটি, তার একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে। আবারও বলছি, হামজা চৌধুরীর একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে। হামজা চৌধুরীর আইডেন্টিটিটা কেউ কখনো বাংলাদেশের সঙ্গে সমার্থক মনে করার মতো সময় এখনও আসে নাই। দোয়া করে অদূর ভবিষ্যতে আসুক। হামজা চৌধুরী যদি বাংলাদেশের ফুটবলে ওই কন্ট্রিবিউটটা করেন, সেটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার থাকবে। কিন্তু এখন যখন এই প্রসঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে, আমার কাছে মনে হয় না যে ইটস জাস্টিফাইড। ইভেন হামজা চৌধুরীকে তাকেও জিজ্ঞেস করলে তিনিও মনে হয় না কখনো এই কথা বলবেন, উল্টো তিনি হয়তো বা লজ্জা পেতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সাকিব আল হাসান শুধুমাত্র, আপনি যদি মানে এই হামজা চৌধুরীর সঙ্গে বা আমাদের দেশের পার্সপেক্টিভে আপনি যদি পর্যালোচনা করতে চান, সেটা না। আমার কাছে মনে হয় যে বিশ্ব ক্রীড়াঙ্গনের ইম্প্যাক্ট চিন্তা করলেও, আমি কেন এই কথাটা বলছি, বিশ্ব ক্রীড়াঙ্গনের ইম্প্যাক্ট চিন্তা করলেও যে একটা দেশের কোনো একটা পার্টিকুলার স্পোর্টসকে ইন্ডিভিজুয়াল একজন পার্সন তার ব্র্যান্ড ইমেজটাকে 0 থেকে 80-90-তে নিয়ে গেছেন, ওইটাও যদি আপনি রেশিও চিন্তা করেন যে কোনো একজন ইন্ডিভিজুয়াল স্পোর্টসম্যান ওই স্পোর্টসটাকে, ওই পার্টিকুলার স্পোর্টসটাকে ওই দেশের কনটেক্সটে 0 থেকে 80-90-তে নিয়ে গেছেন, সেই ক্ষেত্রেও সাকিব আল হাসান এগিয়ে থাকবেন। দেখেন, অনেকেই আছেন সাকিব আল হাসান এবং বেন স্টোকসের মধ্যে তুলনা করেন যে সাকিবের চাইতে বেন স্টোকস এগিয়ে নাকি বেন স্টোকসের চাইতে সাকিব এগিয়ে। এবং এই ক্ষেত্রে প্রসঙ্গটা আসে যে বেন স্টোকস তো ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। ভাই, ইংল্যান্ডের মতো দেশের ক্রিকেটারের ওয়ার্ল্ড কাপ জেতানোর সুযোগ থাকে। আবারও বলি, ইংল্যান্ডের মতো দেশের অলরাউন্ডারের ওয়ার্ল্ড কাপ জেতানোর সুযোগ থাকে, কারণ তারা ফাইনাল খেলেন। বাংলাদেশ ফাইনাল খেলে না। সো সাকিব আল হাসানের ফাইনাল জেতানোর সুযোগ নাই। একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি, সেটা হচ্ছে ইংল্যান্ডের মতো দল, সেই দলে বেন স্টোকস না মেইন ব্যাটসম্যান না মেইন বোলার। তো বেন স্টোকসের আলটিমেটলি সেই লাক্সারিটা আছে একজন অলরাউন্ডার হিসেবে তার স্পেসিফিক রোলটাকে প্লে করা।
সাকিব আল হাসানের কিন্তু সেই লাক্সারিটা ছিল না। সাকিব আল হাসান বাংলাদেশের মেইন ব্যাটসম্যান ছিলেন, আবার সাকিব আল হাসান বাংলাদেশের মেইন বোলার ছিলেন। ধরেন নতুন বলে ওপেনিং বোলাররা উইকেট পাচ্ছে না, সাকিব আল হাসান ওয়াজ দেয়ার, তাকে আনতেন 7-8 নম্বর ওভারের সময়। ওয়ানডে ক্রিকেটের পার্সপেক্টিভে বলছি, 7-8 নম্বর ওভার উইকেট না পড়লে আপনার সাকিব আল হাসানকে আনতে হতো বোলিংয়ে, এবং তখন সাকিব আল হাসান একটা ব্রেক থ্রু দিতেন। পুরান বলে একটা পার্টনারশিপ ক্রিয়েট হয়ে গেছে, ওটা সাকিব আল হাসানকে আনা লাগবে। যে খুব রিসেন্টলি আমি বলি যে বাংলাদেশ যখন এখন মিড ওভার্স উইকেট পায় না, আমার খুব মনে হয় যে এই সময়টাতে বা হাতে একজন অর্থোডক্স স্পিনার আসতেন, অ্যারাউন্ড দ্য উইকেট বল করতেন, একটা আর্মার ডেলিভারি করতেন, বলটা একটু লো হইতো, ব্যাটসম্যানের মিডল স্ট্যাম্পে গিয়ে আঘাত করতো। সো এই জিনিসটা পুরোপুরি মিস করি এখন আমি। এখন বেন স্টোকসের ক্ষেত্রে যদি আপনি বলেন, বেন স্টোকসের পারফর্ম করাটা ম্যান্ডেটরি ছিল না ইংল্যান্ড টিমে। উপর থেকে জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট তারাই খেলা খেলতেন, বা তাদের উপরেই কাজটা থাকতো। বেন স্টোকসের কাজটা থাকতো একটা স্পেসিফিক রোলের। অ্যাজ আ বোলার যদি চিন্তা করেন, তাদের বোলিং রোলটা কাদের, আমি যদি যে টিমটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, মার্কুট, জোফরা আর্চার, তাদের হচ্ছে মূল রোলের কাজটা। বেন স্টোকসের কাজটা কিন্তু সাপোর্টিভ রোল। সো আলটিমেটলি একটা সাপোর্টিং রোলের প্লেয়ার আর একটা মেইন প্লেয়ার যার আসলে ওই মূল দায়িত্বটাই পালন করতে হয়, দুইটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার, ইংল্যান্ড 100 বছরের ঐতিহ্যের একটা ক্রিকেট নেশন, তাদের ক্রিকেট ওয়েল এস্টাবলিশড। বেন স্টোকসকে ইংলিশ ক্রিকেটকে এস্টাবলিশ করতে হয় নাই, সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট এস্টাবলিশ করতে হয়েছে। মানে বাংলাদেশের ক্রিকেটিং নেশনটা যে অ্যাজ এ ক্রিকেটিং নেশন বাংলাদেশ যে প্রোগ্রেস করবে, ওইটা সাকিব আল হাসানকে করতে হয়েছে, ওইটা বেন স্টোকসকে করতে হয় নাই। সো ফ্যাক্টের জায়গাটা আসলে ওইখানে। সেম থিং গোজ উইথ, আমি যদি হামজা চৌধুরীর কথা বলি, এখন যদি হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলটাকে ওইভাবে এস্টাবলিশ করেন, দেন আমরা হামজার নাম বলবো। কথাটা বুঝে আসছে? হামজা যদি এখন বাংলাদেশের ফুটবলের ওই সার্কিটটা আগামী 5-7 বছরে যদি এস্টাবলিশ করতে পারেন, তাইলে আমরা হামজা চৌধুরীর নাম বলবো যে ঠিক আছে, বাংলাদেশের পার্সপেক্টিভে তিনি বা গ্লোবাল স্পোর্টসের পার্সপেক্টিভে তার ওই ইমেজটা আছে। সো ফ্যাক্টের জায়গাটা ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে এই সমস্ত তুলনা ওই হয় না। আর একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে শেষ করি, সেটা হচ্ছে 2023 বিশ্বকাপের আগ পর্যন্ত, আমি প্রাইম ফর্মের সাকিব এবং বেন স্টোকসের কথা বলি, 2023 বিশ্বকাপের আগ পর্যন্ত সাকিব আল হাসান খেলেন নাই। মানে সাকিব এবং স্টোকসের ডেবু হওয়ার পর 2023 বিশ্বকাপের আগ পর্যন্ত সাকিব আল হাসান খেলেন নাই এরকম মাত্র 14% ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছিল। মাত্র 14% ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছিল, সাকিব আল হাসান খেলেন নাই এরকম ম্যাচে। অথচ বেন স্টোকস খেলেন নাই এরকম 54% ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করেছিল। তার মানে ইংল্যান্ডের সাকসেসের জন্য বেন স্টোকসের থাকাটা ম্যান্ডেটরি না, বাংলাদেশের সাকসেসের জন্য সাকিব আল হাসানের থাকাটা ম্যান্ডেটরি ছিল। আরেকটু যদি পরিসংখ্যানটা ওইভাবে বলি, 23 বিশ্বকাপের এক পর্যন্ত ডেবু থেকে শুরু করে সাকিবের বাংলাদেশ 29টা বা 28টা ম্যাচ খেলেছিল, যার মধ্যে মাত্র 4টা ম্যাচ বাংলাদেশ জয়লাভ করতে পেরেছিল, বাকি ম্যাচ বাংলাদেশ হেরেছে। সো ওই যে ওই নেশনের কনটেক্সট আপনি চিন্তা করে দেখা যে ইংল্যান্ড বেন স্টোকসকে ছাড়াও 54% ম্যাচ জিতেছে স্টোকসের ডেবুর পর, বাংলাদেশ সাকিবকে ছাড়া সাকিবের ডেবুর পর 14% ম্যাচ জিতেছে। সো ডিফারেন্সটা কিন্তু আপনি ওই জায়গাটায় বুঝতে পারবেন। হ্যাঁ, ওই যে বারবার বলি যে ট্রফি দিয়ে জাস্টিফাই করা যে ইংল্যান্ডকে তো বেন স্টোকস ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন, ভাই ইংল্যান্ডকে বেন স্টোকস ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন কারণ ইংল্যান্ড ফাইনালে গেছে, ইংল্যান্ড যে টিম তারা ফাইনালে গেছে কোলাবোরেটিং এফোর্টে। আর সাকিব আল হাসানের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অনেকাংশেই সাকিব আল হাসানকে আসলে মানে দলের মেইন ব্যাটসম্যান, দলের মেইন বোলার, দুটো রোলই প্লে করতে হচ্ছে। সাকিব কখনো লাক্সারিটা পান নাই, সাকিব কখনো রিল্যাক্সেশনটা পান নাই। বেন স্টোকসের কাছে রিল্যাক্সেশন আছে। বেন স্টোকস না ইংল্যান্ডের মেইন ব্যাটসম্যান, না ইংল্যান্ডের মেইন বোলার, বাট সাকিবকে লিডিং রোল প্লে করতে হয়েছে। সো এই জায়গাটায় সাকিব আল হাসান, আমার কাছে মনে হয় সাকিব আল হাসানের উপরে আমরা তো এটা সাকিব আল হাসান আমাদের দেশে জন্মেছেন দেখে আমরা আসলে ওইভাবে রেট করতে পারি না। আমরা আমাদের নিজেদের যারা প্রোডাক্ট থাকে, নিজেদের যারা অ্যাসেটস থাকে, তাদেরকে আমরা আসলে গ্লোবালি আমরাই ওই রেকগনিশনটা দিতে পারি না। সো এটা আসলে আমাদের প্রবলেমের জায়গা। আর আপনি যদি বলেন যে শেষের দিকে সাকিবের যে ফর্ম খারাপ হয়েছে, চোখের প্রবলেম হয়েছে, ফর্ম তো বেন স্টোকসেরও খারাপ হয়েছে। 23 বিশ্বকাপ আমরা দেখি না তো, ওই একটা সিজন ফর্ম খারাপ গেলে পুরো ক্যারিয়ারকে যদি আপনি মানে আন্ডারস্টিমেট করেন, তাইলে আপনি মানে স্পোর্টসের ফ্যানই না বা স্পোর্টস বুঝেনই না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।